ঊনবিংশ শতকের শেষ ভাগ ও 20 শতকের শুরুর দিকে ইউরোপ ছিল শিল্প বিপ্লবের জোয়ারে বদলে যাওয়া এক ভয়ানক বাস্তবতার নাম। কারখানার চিমনি থেকে ওঠা কালো ধোঁয়া যেন আকাশ ঢেকে দিত। শ্রমিকদের পরিশ্রম, ঘাম, রক্ত আর দীর্ঘ কর্মঘণ্টা মিলিয়ে এক ভয়াবহ শোষণ চক্র তৈরি হয়েছিল। এই কঠোর বাস্তবতা পর্যবেক্ষণ করে কার্ল মার্কস বুঝেছিলেন যে শিল্প বিপ্লব সমাজতন্ত্রের শৃঙ্খল ভেঙে ফেললেও পুঁজিবাদের নামে এক নতুন প্রভুবর্গ সৃষ্টি করেছে, যারা শ্রমিকদের শ্রমকে পণ্য করে তুলেছে। এই পরিস্থিতির বিশ্লেষণ ও প্রতিরোধের রূপরেখা তুলে ধরে তিনি অ্যাঙ্গেলসকে সঙ্গে নিয়ে রচনা করেন কমিউনিস্ট ম্যানিফেস্টো, যেখানে বৈষম্যের মূল কারণ শ্রেণীর সংগ্রাম ও পুঁজিবাদী শোষণের বিপরীতে একটি শ্রমিক নির্ভর সমাজ ব্যবস্থার স্বপ্ন লিপিবদ্ধ হয়েছিল। এই ইউরোপীয় রাজনৈতিক সামাজিক উত্তাপ ও বিপ্লবী ধারণা নীরবে পৌঁছে যায় ঔপনিবেশিক বাংলায়, যেখানে কৃষক মান্তা মানুষের জীবনও ছিল নানা প্রকার নিপীড়ন, খাজনা ও ঋণের জালে আবদ্ধ। নীলকরদের অত্যাচার, জমিদারদের খাজনার বোঝা ও ব্রিটিশ রাজের বৈষম্যমূলক নীতি মিলিয়ে বাংলার সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। এমন এক অস্থির কাল পর্বে আবির্ভাব ঘটে আবুল কাশেম ফজলুল হকের, যিনি পরে শেরে বাংলা নামে পরিচিতি লাভ করেন এবং বাংলার সাধারণ মানুষের অধিকার রক্ষায় হয়ে ওঠেন এক কিংবদন্তি। হক সাহেবের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল নবাব সলিমুল্লাহ ও স্যার খাজা নাজিমুদ্দিনের কাছাকাছি অবস্থান থেকে, কিন্তু দ্রুতই তিনি উপলব্ধি করেন যে ধর্মীয় পরিচয় নির্ভর রাজনীতি বাংলার দুঃখ দূর করতে পারবে না। তার চিন্তা জগতে ছিল মানবতাবাদ, আধুনিক শিক্ষা, আধ্যাত্মিকতা ও স্বাতন্ত্র্য বোধের এক অনন্য মিশেল। তিনি বিশ্বাস করতেন বাংলার বঞ্চিত কৃষক, দিনমজুর ও দরিদ্র প্রজাই প্রকৃত বাংলার শক্তি। এই উপলব্ধি থেকেই 30-এর দশকে তিনি গড়ে তোলেন কৃষক প্রজা পার্টি, যেখানে ভূমি সংস্কার, ঋণ মুক্তি, প্রাথমিক শিক্ষা প্রসার, কৃষি ঋণ বোর্ড, খাজনা হ্রাস এসব ছিল তার নীতিমালার কেন্দ্রবিন্দু। বাংলার গ্রামগঞ্জে হাজার হাজার মানুষ এই আন্দোলনে আশা খুঁজে পায়। হক সাহেব হয়ে ওঠেন মাটি আর মানুষের নেতা, যার কথায় ছিল সহজ ভাষার শক্তি, দৃঢ়তা আর অকপট শক্তি। 1937 সালে নির্বাচনে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হন এবং এখান থেকে প্রকাশ পায় মুসলিম লীগের সাথে তার মতাদর্শগত দ্বন্দ্ব। জিন্নাহ চাইতেন কেন্দ্রীভূত নেতৃত্ব এবং মুসলিমদের জন্য এক রাজনৈতিক পরিচয়, কিন্তু হক সাহেব বিশ্বাস করতেন প্রদেশ নির্ভর স্বায়ত্ত শাসনে, বিশেষত বাঙালি মুসলমানদের নিজস্ব রাজনৈতিক অভিজ্ঞতা ও অর্থনৈতিক বাস্তবতার উপর ভিত্তি করে একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামো গঠন। এই মতভেদ সত্ত্বেও 1940 সালের লাহোর প্রস্তাব তিনিই পেশ করেন, যা পরবর্তীতে পাকিস্তানের ভিত্তি হিসেবে বিবেচিত হলেও তৎকালীন সময়ে এটি ছিল মূলত মুসলমান অধ্যুষিত প্রদেশগুলোর জন্য স্বায়ত্তশাসনের দাবি। এতে তিনি একদিকে মুসলমানদের রাজনৈতিক অধিকার রক্ষার কথা বললেও অন্যদিকে বাঙালির স্বতন্ত্র পরিচয়, ভাষা ও অধিকারকে গুরুত্ব দিয়ে স্থান দেন। কিন্তু রাজনীতির মায়াজালে তিনি দ্রুতই বুঝতে পারেন বাংলার স্বার্থকে কেন্দ্র করে আন্দোলন পরিচালনা করতে গেলে তাকে একদিকে ব্রিটিশ প্রশাসনের ক্ষমতা, আবার অন্যদিকে মুসলিম লীগের উচ্চাভিলাষী কেন্দ্রীয় নেতৃত্বের চাপ, উভয়ের সঙ্গেই লড়াই করতে হবে। কলকাতা কেন্দ্রিক অভিজাত বুদ্ধিজীবীদের বিরোধিতা, প্রশাসনের ষড়যন্ত্র আর দলীয় মতবিরোধ তাকে ধীরে ধীরে একঘরে করে তোলে। ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলে যোগ দেওয়ার সিদ্ধান্তে জিন্নাহর সাথে সম্পর্ক আরো তিক্ত হয়, আর রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে চক্রান্তের জালে আরো গভীরভাবে জড়িয়ে ফেলে। যদিও তিনি কৃষি কলেজ প্রতিষ্ঠা, সরকারি চাকরিতে মুসলমানদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, শিক্ষা সম্প্রসারণ, কৃষকদের ঋণ মুক্ত করা এসব ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন, তবুও রাজনৈতিক জোটের ভাঙাচোরা ও অভ্যন্তরীণ সংঘাত তাকে ক্রমেই দুর্বল করে দেয়। 1943 সালের ভয়াবহ দুর্ভিক্ষ, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার জন্য যদিও তিনি সরাসরি দায়ী ছিলেন না, তবুও বিরোধীরা এই সুযোগে তার জনমত ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন। 1946 সালে নির্বাচনে কৃষক প্রজা পার্টি ভরাডুবি করে, আর তিনি প্রায় রাজনৈতিকভাবে একঘরে হয়ে পড়েন। দেশ ভাগের আগে ও পরে শেরে বাংলার সাথে সোহরাওয়ার্দী ও আবুল কাশেমের মতবিরোধ বাংলার রাজনীতিকে বিভক্ত করে দেয়। তিনজনই ছিলেন শক্তিশালী নেতা, কিন্তু তাদের চিন্তাধারা ছিল আলাদা। হক সাহেব ছিলেন জনতার নেতা, সোহরাওয়ার্দী প্রশাসনিক কৌশলের মানুষ, আর হাশেম ছিলেন আদর্শবাদী ইসলামী চেতনার প্রতিনিধি। পারস্পরিক বিরোধ ও অবিশ্বাসের ফলে বাংলার জাতীয় রাজনীতি একটি শক্তিশালী ঐক্য গঠন করতে পারেনি, যার মূল্য দিতে হয়েছে
দিয়েছে ভবিষ্যৎ প্রজন্ম। 1947 থেকে 52 সাল পর্যন্ত শেরে বাংলা রাজনৈতিকভাবে প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েন। ভাষা আন্দোলনের সময় তিনি প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেননি, যা তার রাজনৈতিক ইমেজে নতুন বিতর্ক তৈরি করে। অনেকে তখন ভাবতে শুরু করেছিলেন তিনি হয়তো ইতিহাসের আড়ালে হারিয়ে যাবেন, কিন্তু 1954 সালে আবার তিনি দুর্দান্তভাবে ফিরে আসেন। সোহরাওয়ার্দী ও মাওলানা ভাসানীকে সঙ্গে নিয়ে গঠন করেন যুক্তফ্রন্ট, যা ছিল বাংলার বঞ্চিত মানুষের শক্তি, ক্ষোভ ও স্বপ্নের মিলন মঞ্চ। এই নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় ছিল ঐতিহাসিক। মুসলিম লীগের একচেটিয়া আধিপত্য শেষ হয়ে এবং বাঙালি জাতীয়তাবাদের নতুন দিগন্ত উন্মোচিত হয়। শেরে বাংলা আবার প্রমাণ করেন যে তিনি শুধু একজন নেতা নন, তিনি বাংলার রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তারপরও পাকিস্তান রাষ্ট্রে বাঙালির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি কতটা সফল ছিলেন, কোথায় তার ভুল ছিল এবং কোন জায়গায় সময় তাকে ন্যায় বিচার দেয়নি, এই প্রশ্নগুলো এখনো ইতিহাসবিদদের আলোচনার বিষয়। শেরে বাংলা নিজেই যেমন বলেছিলেন, আমি বাংলা ও পূর্ব পাকিস্তানের জীবন্ত ইতিহাস, তেমনি তিনি আজও এক রহস্য, এক আলো অন্ধকারের মিশ্র চরিত্র, যার জীবনের প্রতিটি অধ্যায় বাংলার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত।